কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমারি অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন জানিলে খারাবে। মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, এ বিজয়ী বীর ছিল জয় তব ব্রত। ধূপেরই মতো যেন মরণেরই সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে। এ কথা কখনো যেন না ভুলে যাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। স্মৃতি বেঁচে থাকুক। অনেক ভালো ভালো প্রস্তাব এসেছে, জয়েন্দ্র একটা ভালো প্রস্তাব দিয়েছে, আমাদের কাউন্সিলর ভালো প্রস্তাব দিয়েছেন। এবারে আমরা শেষ বয়সে 1 নম্বর নাগরিক অভিভাবক আমাদের গৌতম দাস চেয়ারম্যান, কি বলেন আমরা শুনি। চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত প্রয়াত গণেশ ঘোষের স্মরণ সভা সহযোগিতায় পাবলিক লাইব্রেরি সভা উদ্যোক্তা ও সঞ্চালক মানস ঘোষ, সভায় উপস্থিত আছেন বরপাড়া পৌরসভার মাননীয় কাউন্সিলর বাবু, 2 পুত্র, বড় পুত্রবধূ, 3 ভাতুষপুত্র সহ পরিবারের লোকজন। এবং আজকে যে বইটি প্রকাশ করা হয়েছে গণেশ ঘোষ স্মরণে, এই বইটি পরিকল্পনা এবং সম্পাদনা যিনি করেছেন মাননীয় শিক্ষক শ্রী অনিন্দ্য শঙ্কর মজুমদার, তিনি পড়া থেকে উপস্থিত আছেন। প্রাক্তন কাউন্সিলর দীপক ঘোষ, বজবজ প্রেস ক্লাবের সেক্রেটারি মাননীয় দীপক ঘোষ, বন্ধু। আমি প্রথমটা শুরু করবো যেটা দেবাশিসদা বলে শেষ করলো সেটা দিয়ে। এটা গতকাল আমি বলেছি যে গণেশ বাবু স্মরণ সভা দুটো কেন 200 হতে পারে, সেটা নিয়ে আপত্তির কিছু নেই। যারা ভালোবাসেন আলাদা আলাদা সংগঠন, আলাদা আলাদা অস্তিত্ব একযোগে একসাথে একত্রে ঐক্যবদ্ধভাবে করতে পারলে তার থেকে ভালো আর কিছু নয়। কিন্তু যদি না হয়, পরপর 2 দিন একই জায়গায় একই সময় কেন হবে?
এইভাবে গণেশবাবুকে নিয়ে কাটাছেড়া করার অধিকার কে কাকে দিয়েছে, কেন এটা হবে? আবার সেখানে যদি উপস্থিতি একেবারে নগণ্য হয়, সেটা তো আমাদেরকে ব্যথিত করবে যে গণেশবাবু। আমি বলেছিলাম কালকে যারা উদ্যোক্তা উন্নত ছিল তাদেরকেও বলেছিলাম যে পারলে আজকে এসো। এটা একেবারেই অবাঞ্ছিত যে পরপর দুদিন একই জায়গায় একই সময় করে সমালোচনা তোমরা এক সপ্তাহ পরে করতে পারবে। জেনে শুনে আবার কেন আগের দিন করবে? আমি দেবাশিস বাবু বলেছিলাম সংঘ বিপ্লব ওরা ভাবনা চিন্তা করছে সকলে মিলে লাইব্রেরিকে নিয়ে যাতে একযোগে করা যায়, একটা করা যায়, একাধিক হতে পারে, তাহলে আর একটু সময়ের ব্যবধান। এটা দৃষ্টিকোণ না, এটা ঠিক সময়টারও কথা। সেই বোধ শক্তিটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। তো গণেশ ঘোষ দীর্ঘ 2 ঘন্টার বেশি সরল সভা এতখানি চলে না। সরল সভার যারা স্মৃতিচারণা করেন তাদের সংখ্যাও কম থাকে, কিন্তু এত মানুষ তাকে ভালোবাসেন, তার পুনরুদ্ধ স্বাভাবিকভাবেই বক্তার সংখ্যা বক্তার ফলে বৃদ্ধি পেয়েছে। আর এক মানুষ 95-96 বছর পর্যন্ত গল্পে সমকালীন ইতিহাস তাকে বাদ দিয়ে হবে না, সুতরাং তিনি তো প্রাসঙ্গিক থাকবেই, তাকে নিয়ে তো আলোচনা আসবেই। আমি 1981 সালে প্রথম গণেশবাবুকে দেখি, নামটা ছোটবেলা থেকেই শুনেছি। আমি 81তে মাধ্যমিক দিয়েছি। কিভাবে শুনি? 1981 সালে অর্থাৎ 72 থেকে 77 সিদ্ধান্ত রায় মুখ্যমন্ত্রী কংগ্রেসের সরকার, 77 থেকে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার, পুরসভা নির্বাচন হবে 1981 সালে, দীর্ঘদিন পর। যেহেতু আমার বাবা তৎকালীন এখানে কংগ্রেসের সংগঠনের দায়িত্বে ছিলেন প্রয়াত নিপেন দাশগুপ্ত, যার সাথে প্রয়াত গণেশ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, থেকে চিঠি নিয়ে আসেন গণেশ বাবু এবং অশোক পারওয়ানি। সোমেন মিত্র বাবাকে লেখেন, নিপেন বাবু মিহির সেনের কাছ থেকে প্রেরিত ইংলিশ চ্যানেল 7বার যিনি জয় করেছেন মিহির সেন, আজকে তার জন্মদিন। মিহির সেনের কাছ থেকে প্রেরিত গণেশ ঘোষ এবং অশোক পারওয়ানি। অশোক পারওয়ানি আলিপুর তার সাংবাদিক ছিলেন, মারা গেছে। এখানে কেউ তার বক্তব্যে তার নাম এসেছে, অত্যন্ত দৃঢ় চেতনা মানুষ ছিল। এদের দুজনের নির্বাচনে মনোনয়নের ব্যাপারটা বিবেচনা করবে 81 সাল। তার আগে তিনি সক্রিয় রাজনীতি করতেন না। তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত অজিত মাজার সেই নির্বাচন কংগ্রেস বয়কটের ডাক, এবং বয়কটের যে সার্কুলারটা ছিল ইংরেজিতে, তাদের বয়কট কথাটা টাইপে লাল করে লেখা ছিল, আমার মনে আছে, অজিত মাজার সার্কুলার। কিন্তু বয়কটের মিটিং হয় কংগ্রেসীদের, যে বয়কটের মতন একটা আত্মমাত্র বাম বিরোধী জায়গা আমরা যদি ওয়াকওভার দিয়ে দিই তাহলে সিপিএম জিতে যাবে। পার্টি স্ট্যান্ড আছে, ঠিক আছে, কিন্তু আমরা নির্দল হিসেবে লড়াই করবো, সিপিএম কে ওয়াকওভার দেবো না। নির্দল হয়ে কংগ্রেসের লোকেরা 16টা ওয়ার্ডে করে 11টা ওয়ার্ডে জয়, এবং সেই নির্দল ভোট হয়। এই গণেশবাবুর রাজনৈতিক যাত্রা শুরু, এবং তারপর থেকে তিনি রাজনীতিতে কখনো সক্রিয় থেকেছেন, কখনো যথেষ্ট সক্রিয় থেকেছেন, কখনো নিষ্ক্রিয় থেকেছেন।
কিন্তু মানে একেবারে অসুস্থ হয়ে যাওয়ার আগে পর্যন্ত রাজনৈতিক সভা সমিতিতে আমন্ত্রণ জানালে ডাকলে তিনি কিন্তু যেতেন। তার মধ্যে সবসময় একটা স্পৃহা ছিল অজানাকে জানার, অচেনাকে চেনার এবং নতুন কিছু আবিষ্কার করার একটা নেশা ছিল তার মধ্যে। একদম নেশাগ্রস্ত ছিলেন যে আমাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে। এই নেশাগ্রস্ততা থেকেই তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন যে স্বামীজি খিদিরপুরে নয়, তিনি শিকাগো মহাধর্মের সম্মেলন থেকে মোম্বাসা জাহাজে করে মাদ্রাস থেকে বজবজে এসেছিল, খিদিরপুরে নয়। ইতিহাস কিন্তু লেখা হয়েছিল খিদিরপুরে, এবং সেই ইতিহাসকে পাল্টাতে ওনাকে অনেক বছর করতে হয়েছে, অনেক লড়াই, অনেক তথ্য প্রমাণ জোগাড় করতে হয়েছে, এবং পরে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে না, খিদিরপুরে নয়, স্বামীজি মোম্বাসা বজবজে জাহাজে রাত্রি যাপন করেছেন। পরের দিন সকালে পুরাতন বজবজ রেল স্টেশনে ওয়েটিং রুমে তিনি কিছুক্ষণ বসেছিলেন। তারপর ট্রেনে শিয়ালদা যান। সেখান থেকে ছাত্ররা তাকে ঘোড়ার গাড়ি ছাত্ররা ট্রেনে নিয়ে যায় আলমবাজার মঠ পর্যন্ত, 10,000 ছাত্র। এবং তিনি এটা প্রথম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কলকাতার তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে জানান। তারপর তিনি বেলুর মঠকে জানান। তারপর সমস্ত দিক দিয়ে বেলুর মঠের সম্পাদক মহারাজ এবং স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তারা স্বীকৃতি দিলেন যে এটাই সত্য। তবে ইতিহাস পাল্টালো খিদিরপুর থেকে বজবজে। এই অবিস্মরণীয় কীর্তির জন্য বজবজবাসী কৃতজ্ঞ থাকবে গণেশ ঘোষের কাছে আজীবন, যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে স্বামীজির পদস্পর্শ ধন্য বজবজ এই কথা অজানা থেকে যেত যদি গণেশ বাবুকে আবিষ্কার করতে না পারে। এই আবিষ্কারের নেশা আমি দেখেছি তাকে, যে চোখে যতদিন দেখতে পেয়েছেন নিজে বলেছে, চোখে এক চোখে দেখতে পাচ্ছেন না, মোটা লেন্স দিয়ে দেখে দেখে কষ্ট হচ্ছে পড়তে। যখন দেখতে পাচ্ছেন না, লোক রেখেছেন মাইনে করে, কাগজ পড়বে, বই পড়ে শোনাবে, আগ্রহটা দেখো। আমাদের এখনই আগ্রহ লাগে না, মোবাইল ছাড়া মানুষ আসে। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার বই এই দুটো লাইব্রেরি আর একটা দুটো আলমারি, দুটো আর একটা আলমারি আছে, 3টে আলমারি ভর্তি বই আমরা পাবলিক লাইব্রেরিতে দিয়ে দিয়েছিলাম। কারণ এই বই পরিচর্যা করতে পারবো না আমরা, এত আগ্রহ নিয়ে এই বই পড়বো, যত্ন রাখবো, যারা পাঠক যাদের কাজে লাগবে তাদের জন্য দিয়ে দিচ্ছি। নতুন কাগজ তথ্য বই কোথায় কি প্রকাশ হচ্ছে তার নকদর ধরে থাকে। কারণ আমি খুব একটা সময় ঘনিষ্ঠভাবে 90 সালে পৌর নির্বাচনে আবার কংগ্রেস 10+1 আমরা নির্বাচন থেকে 11টা আসন জয়লাভ করে। মোটামুটি তাতে গণেশবাবু চেয়ারম্যানের সংখ্যাধিক্যে ভোট পান, ভাইস চেয়ারম্যানে আমিনুল সাবুল মজুমদার। কিন্তু দাবিদার ছিলেন হিমাংশু দা। পার্টি তখন সিদ্ধান্ত নিল সকাল 10টা থেকে রাত্রি 9টায় মিটিং শেষে অর্থাৎ গনি খান চৌধুরীর নির্দেশে পার্টি হুইপ। কিন্তু সারা রাত ফিরে এসে বজবজে চিত্র পাল্টে যায় এবং আনন্দবাজার সহ প্রত্যেকটা কাগজে হেডলাইন হয় 11 জনের মধ্যে 5 জন কংগ্রেস কাউন্সিলর, বাকি 5 জন যে বামফ্রন্ট কাউন্সিলর ছিল, 3 জন সিপিএম, 2 জন ফরওয়ার্ড ব্লক, তাদের সাথে হাত মিলিয়ে চেয়ারম্যান হন হিমাংশু সিংহ, ভাইস চেয়ারম্যান হন রামাদিত্য গুপ্ত। অর্থাৎ কংগ্রেস পার্টির অফিসিয়াল হুইপ অমান্য করে
পাঁচজন কংগ্রেস কাউন্সিলর বামফ্রন্টের সাথে হাত মিলিয়ে পৌর বোর্ড গঠন করে 1990 এর পৌর নির্বাচন। আমার ঠাকুমা মারা গেছিলেন ওই অবস্থায়। কথা তো হলো কি হয়েছে, মা মারা গেছে তাই শুনে কথা আমাদের তারিখ পার্টি ওই পাঁচজন কাউন্সিলরকে বহিষ্কার দল থেকে 6 বছরের জন্য। হিমাংশু সিংহ, নির্মল প্রামাণিক, মনিলাল ঘোষ, নিমাই মাইতি, রামানি গুপ্ত, যারা পাঁচজন দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে বহিষ্কার করে এবং তাদেরকে ইন্ধন দেওয়ার জন্য শীতল প্রসাদ সাউকে পার্টি সাসপেন্ড করে। তাই নতুন করে ভোট হয়, গণেশ ঘোষ চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান আমাদের মধ্যে থেকে যায়। এই হচ্ছে চেয়ারম্যান হওয়ার ইতিহাস। পার্টি চেয়েছিল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস কাউন্সিলর চেয়েছিল ভোটাভুটি করে, কিন্তু তার মধ্যে বেইমানি হয়েছিল বলে তিনি সেদিন পুরো মেয়াদে চেয়ারম্যান হতে পারেনি। এর জন্য ইতিহাস কিন্তু যারা বেইমানি করেছিল তাদের ক্ষমা করে। আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। আমাকে বলেছিলেন গুরুদাম অর্থাৎ পৌরসভায় ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়েছে 124 বছর পৌরসভার বয়স একমাত্র গণেশ ঘোষ। তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান তুই ভাইস চেয়ারম্যান, তুই কিন্তু চেয়ারম্যান, আমার পর তুই দ্বিতীয়। পরপরই কেউ ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়। অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন প্রশাসক ছিলেন। বাধ্যতামূলক কাজ কোনটা স্বেচ্ছামূলক, এবং সেই মতো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট দ্বারা রুলস দ্বারা পরিচালিত। সেই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকেও আমি লক্ষ্য করেছি পূর্ববর্তী ফাইল দেখে যে এত দূরদৃষ্টি সম্পন্ন প্রশাসক ছিলেন। নতুন নতুন ভাবনা তিনি ভাবতে পারতেন, ভাববার মতো মগজ ছিল, ভাববার মতো সাহস ছিল। আর একটা কথা, তিনি খুব একটা কারোর সাথে ঝগড়াঝাটিতে যেতেন না। চিৎকার চেল্লামেলি ঝগড়াঝাটি যেটা রাজনীতি করলে করতে হয়, তিনি কিন্তু এই পথের প্রতীক ছিলেন না। কিন্তু জেদি ছিলেন, একরোখা ছিলেন। আমি তার বহু ঘটনার প্রত্যক্ষদর্শী। তাকে টলানো যেত না, তার স্ট্যান্ড থেকে তাকে কেউ টলিয়ে দেবে, সরিয়ে দেবে, এটা কিন্তু হয়। উনি সেটা নম্রতার সাথে তার স্ট্যান্ড উনি বজায় রাখতেন, বিতর্কে যেতেন। এরকম অনেক বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। সব থেকে যেটা মানে ভাবা যায় না যে 95 বছর বয়সেও একটা মানুষের জীবনের প্রতি কতটা টান, কতটা ভালোবাসা, জগৎকে সমাজকে চেনা জানা, এই মানে অবিশ্বাস্য। এখন একটু শরীর খারাপ হলে মানুষের তার জীবনের প্রতি ধিক্কার এসে যায়, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা থাকে। কারণ মানুষের এই বেঁচে থাকাটাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিকূল পরিস্থিতি কি পড়েননি? অনেক প্রতিকূল পরিস্থিতি তো পড়েছে, ঘরে বাইরে সব দিকে, কিন্তু মাথা খারাপ হয়ে যায়। আর এই যে জানার আগ্রহ জীবনের শেষ দিন পর্যন্ত জানার আগ্রহ। বহু পুরস্কারের সম্মানে ভূষিত হয়েছে দেশ বিদেশ থেকে। বহু মানুষের সাথে পরিচয় ছিল, কানেকশন ছিল, যেটা বাধা দেওয়ার গপ নয়। এবং অকৃত্রিম ভাবেই বলতে গেলে এটা বজবজের জন্য অপূরণীয় ক্ষতি। কোনো কিছু দিয়ে এই ক্ষতিটাকে আমরা পূরণ করতে পারবো না। তিনি বজবজকে একেবারে নিজের শহর, নিজের মানে মায়ের মতো করে ভাবতেন যে কিভাবে সাজানো যায়, বজবজের ইতিহাসটা কি করে সর্বজন বিদিত হয়। অনেকে কোমাকাটা মরুর ইতিহাসের কথা বলেছেন, উনি লিখেছেন ইংরেজিতে বই। এটা ঠিক, বাবা ওনাকে সব বাবা একটা বই আছে আকর গ্রন্থ, রুলস অফ ইন্ডিয়ান মার্টিস,
অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের শহীদদের তালিকা মোটামুটি দুটো বই, গোটা বইগুলো দ্বন্দ্ব করে খুঁজো বাবা কুমারঘাটার শহীদদের নামের তালিকা নেই। সেটা নরেন্দ্রবাবু বাবা বলেছেন যে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করা উচিত। মিউজিয়াম তৈরি ইত্যাদি হচ্ছে পিছনেও গণেশবাবু একটা পরোক্ষ অবদান ছিল, এবং এর যে কমিটি যারা দিল্লি থেকে পাঞ্জাবের এক্স চিফ মিনিস্টার দরবারা সিং মারা গেছেন, তার ছেলে হচ্ছে এই কমিটির চেয়ারম্যান, এবং আমাদের রাজ্য থেকে তিনি বঙ্গবিভূষণ হয়েছেন বচন সিং সরল সেক্রেটারি। ওনারা গণেশবাবুর সাথে যোগাযোগ রাখতেন, গণেশবাবুর উপদেশ পরামর্শ এইটাকে রূপ দেওয়ার জন্য 100 কোটি টাকা ফান্ড একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, যেখানে মিউজিয়াম সব কিছু করা যায়। আমি জানি বচন সিং সরলজি যখনই আসতেন আমার সাথেও যোগাযোগ আছে, বড় কথা হয়েছে। ওনারা গণেশবাবুর সাথে পরামর্শ করেছেন, এবং ওনাদের পরামর্শদাতা কমিটিতে ওনারা গণেশবাবুকে রেখেছিলেন যে এটাকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য কি কি করতে হয়, তাতে গণেশবাবুর মতামত তারা মূল্যবান করে করেছিলেন, সেই ক্ষেত্রে তাকে সেই কমিটিতেও তারা রেখেছে। যাই হোক, এরকম অজস্র ঘটনা আছে তার জীবনে যেটাকে মনে রাখার মতো, তার কাটানোর মতো এরকম বহু ঘটনা। বহু প্রশাসক হিসেবে তার একটা বলিষ্ঠতা ছিল। এই যে কুমাদা বলছিল 80 জন ক্যাজুয়াল কর্মচারী একদিনে নিয়োগ করলেন। বোর্ড হওয়ার পর যে ইতিহাস আমি বললাম, হিমাংশু সিংহ চেয়ারম্যান হলো, 90 জন নিয়োগ হলো। 90 জন কাজে, 45 জন সিপিএম, যেহেতু সিপিএম এর সাথে হাত মিলিয়ে হয়েছে, 45 জন কংগ্রেসের এই 5 জন কাউন্সিলর, যারা দলের হুইপ অমান্য করে দল বিরোধিতা করে সিপিএম এর সাথে হাত মিলিয়ে এই 90, 80, 90। এরপরে হিমাংশুদা 50 জনকে ঢুকিয়েছিল, কিন্তু সেইটা গণেশবাবু চেয়ারম্যানের মানেনি। একদম সঠিক সিদ্ধান্ত মনে হতে পারে যে কারো রুটি রুটি বন্ধ হয়ে গেল, কেউ একটা চাকরি এই জন্য। আরে পৌরসভাটা চলবে কোথাও? পৌরসভায় ক্যাজুয়াল কর্মচারী মাইনে তো পৌরসভার ফান্ড থেকে দিতে হয়, গভর্নমেন্ট দেবে না। পৌরসভার কাজ হবে কোথা থেকে? এটা উনি উপলব্ধি করেছেন, এবং এই কঠোর সিদ্ধান্ত অথচ সম্পূর্ণ বাস্তবসম্মত। এইভাবে যদি অবৈধ দিয়ে হতে থাকে এর শেষ কথা তিনি কিন্তু দৃঢ়তার সঙ্গে সেটাকে স্তব্ধ করেছিলেন। সেই 50 জনের নিয়োগ খারিজ করেছিলেন। অনেক আন্দোলন, অনেক জেলা, অনেক কিছু হয়েছে। অনেকে এটা মনে হতে পারে যে অন্যরকম খারাপ হচ্ছে, কেন হবে না, চাকরি ওরা চাকরি। পৌরসভা তো কারখানা নয়, পৌরসভা কারখানা নয়, পৌরসভায় চাকরি করতে চলে যাবে। প্রয়োজন ভিত্তিক, তার জন্য সার্ভিস রুল আছে। এই সিদ্ধান্ত গণেশবাবু নিয়েছিলেন, মানে প্রশাসক হিসেবে তিনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, কতটা মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পেরেছিলেন, এটা তার একটা অন্যতম বুঝি। আমি মনে করি একটা সাধুবাদযোগ্য পদক্ষেপ তিনি নিয়েছিলেন। কাকুর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। আমার খুব ইচ্ছে ছিল, উনিও বলেছিলেন যে 100 বছর হলে হঠাৎ করে 10 বছর ওনাকে সংবর্ধনা জানানো হবে, কিন্তু দুর্ভাগ্য সেটা আমরা সেই সুযোগ পেলাম না। সেটা আমাদের কাছে দুর্ভাগ্য। ভেবেছিলাম যে অন্তত পিছিয়ে থাকে, হঠাৎ করে 100 বছরের সংবর্ধনা মানতে পারি, কিন্তু আমি বললাম যে সবটাই আবার সহজ হয় না, অনেক রকমের চিন্তা ভাবনা করে একটা প্রশাসন চালাতে হয়। তা সেই কারণে এটা আমার রাখে যে আমি গণেশ বছরের শরৎ সভা পৌরসভায় করতে পারি। যাই হোক, দিদি আত্মার আমি চির শান্তি কামনা করি। ওপর থেকে আশীর্বাদের হাত মাথায় রাখে, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার ক্লাস শেষ করলাম। সেটা হলো যে 96তম জন্মদিনের 15 দিন আগে উপরে আমরা ওনাকে একটা সম্মান জানিয়েছি। এইটুকু একটা সমিতি। আরেকটা পুস্তক যেগুলো আছে সমস্ত বইটা আগে তালিকা